নেপাল এবং বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন তার মধ্যে অনেকে মিল খুঁজে পাচ্ছেন। চলুন দেখা যাক নেপাল এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বা তথাকথিত অভ্যুত্থানের বা বিপ্লবের জেনজি বিপ্লবের মিল এবং অমিলগুলো কোথায়। গত ১৭ বছর ধরে নেপালে অস্থিতিশীল সব সরকার আসছে এবং যাচ্ছে। ১৫ বার এর মধ্যে সরকার পরিবর্তিত হয়েছে। কোনো সরকারই ১.৫-২ বছরের বেশি স্থায়ী হতে পারেনি। বলাই বাহুল্য যে নেপালে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি চালু ছিল, যেই পিয়ার পদ্ধতি চালুর জন্য এখন জামায়াতে ইসলামী চাপ দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং তারা বলছে পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই পিয়ার পদ্ধতির কারণে নেপালে যেটি ঘটে গেছে যে ছোট ছোট দলে বিভক্ত বা জাতিগোষ্ঠীতে বিভক্ত নেপালে সবসময় কোনো না কোনো জোট সরকার ক্ষমতায় আসছে, এবং জোট সরকার মানেই কোনো একক সংখ্যাগরিষ্ঠতা নয় এবং এটি দুর্বল সরকার। সুতরাং দুর্বল সরকার গঠন করার জন্য পিয়ার পদ্ধতি খুবই কার্যকর। দর্শক, ভেবে দেখার বিষয় রয়েছে, যারা পিয়ার পদ্ধতি বাংলাদেশে নির্বাচনেও চায়, তার মানে একটি দুর্বল সরকার যাতে বাংলাদেশে আরও দীর্ঘস্থায়ী হয় সেটিকে তারা চাইছে। সেটার উদ্দেশ্য তাহলে কি? এই দুর্বল সরকারগুলো একের পর এক আসা যাওয়ার মধ্যে নেপালে যে ঘটনাটি ঘটে গেছে সেটি হচ্ছে চরম দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার শিকার হয়েছে নেপাল। এবং এই সময়ের মধ্যে নেপালে যে রাজনৈতিক সংস্কারগুলোর কথা ভেবেছিল নেপালের নাগরিক, তা কোনোটি তো হয়নি, বরং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা বেড়েছে। এবার যে জেনজির অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, সেই অভ্যুত্থান লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সরকার এবং বিরোধী দল বলে যারা পরিচিত তাদের সকলেরই বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, তাদের সকলকেই বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। নেপালের সাবেক ৬ প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে অপমান এবং অবমাননা করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। অর্থাৎ নেপালেও কিন্তু রাজনৈতিক নেতাদের কাছ থেকে রাজনীতিকে মুক্ত করার একটি তথাকথিত বিপ্লব সংঘটিত হয়েছে। কিন্তু এই যে -2, -3, -4 ফর্মুলা, এই -2, 3, 4 ফর্মুলার পর আসলে কে আসবে, কারা দেশ চালাবে? গত ১ বছরের বাংলাদেশ দেখে নিশ্চয়ই বাংলাদেশের নাগরিকও বুঝতে পারছেন রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে, নইলে দেশের কী অবস্থা হয় সেটা তো টের পাওয়াই যাচ্ছে। সুখকর বিষয় হচ্ছে নেপালের নাগরিকরা সেটা আরেকটু আগে টের পেয়েছে। অবশ্য নেপালের নাগরিকদের এখানে ভূমিকা কতখানি সেটি প্রশ্ন রয়ে গেল, কারণ নেপালের এই তথাকথিত অভ্যুত্থান, অগ্নিসংযোগ, লুটপাটের পরপরই সেনাবাহিনীকে দেখা গেছে অত্যন্ত দৃঢ় একটি ভূমিকায় অবতীর্ণ হতে। সেনাবাহিনী সকলের জানমালের দায়িত্ব নিয়েছে, যেমনটি ৫ই আগস্টে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানও নিয়েছিলেন। কিন্তু সেটি যদি মুখের কথা ছিল, তারপর ৩২ ভাঙা পড়েছে, তারপর গণভবন লুট হয়েছে, তারপর বিভিন্ন ধরনের লুট, তরাজ, মব, সন্ত্রাস, ছিনতাই চলছেই, কিন্তু নেপালে সেটি হতে দেওয়া হয়নি। সেনাবাহিনী বা সেনাপ্রধান খুব কঠোর হস্তে দমন করেছেন এই সমস্ত মব, এই সমস্ত লুটতরাজ, এবং ঘরের ছেলে ঘরে ফিরে যাও বলে কঠিনভাবে এই জেনজি প্রজন্মকে বা ছাত্রদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু নেপালে কোনো নোবেল শান্তি পুরস্কার পাওয়া বিশ্বনন্দিত খেলোয়াড় নেই, তাই সেখানে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কে। এবং সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন যে আগামী মার্চের ৫ তারিখে নেপালে অনুষ্ঠিত হতে যাবে জাতীয় সংসদ নির্বাচন। এবং সুশীলা কার্কি ক্ষমতা নেয়ার পরপরই সে দেশের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে। যদিও বলে রাখতে হয় যে সংসদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত সেটিকে অসাংবিধানিক বলছেন নেপালের ৮টি দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ। অর্থাৎ এই সংবিধান বহির্ভূত সিদ্ধান্তকেও তারা মেনে নিতে পারছেন না। এর মধ্যে হয়তো আরেকটি গণ অধিকার পরিষদের নির্বাচন হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা কম, কারণ নেপালে এর মধ্যেই শৃঙ্খলা ফিরে এসেছে। ছেলেমেয়েরা, ছাত্ররা তাদের পড়াশোনায় ফেরত গেছে, নেপালের গণপরিবহনগুলো আবারও সুশৃঙ্খলভাবে চলাফেরা শুরু করেছে, কারফিউ শিথিল হতে আরম্ভ করেছে, এবং সেনাবাহিনীও তাদের ব্যারাকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ নেপালের জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে। দর্শক, আরেকটি বিষয় বলে রাখি, সুশীলা কার্কি মাত্র ৩ জন উপদেষ্টা নিয়ে একটি সরকার গঠন করেছেন। এখানে বিভিন্ন ধরনের
ছাত্রদের প্রতিনিধিত্ব, ছাত্রদের প্রতিনিধি দিয়ে উপদেষ্টা মণ্ডলী সাজানো বা ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন কমিটির উপপ্রধান বানিয়ে যে দেশ চালানোর পরিকল্পনা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা, সেগুলোর কিছুই কিন্তু নেই এবং নেপাল তার জায়গা ফেরত যাচ্ছে। আরও একটি বিষয় বলে রাখা দরকার, এবং নেপালে যে লুট তরাজ অগ্নিসংযোগ হয়েছে সেই সমস্ত লুট তরাজ অগ্নিসংযোগকে বৈধতা দেওয়ার জন্য কোনো সনদ গঠিত হয়নি, যার নাম জুলাই সনদ শুনছি আমরা, এবং ঘোষণাপত্র আসেনি। বরং সুশীলা কার্কি বলেছেন যে এগুলো সবই ফৌজদারি অপরাধ, এগুলোর তদন্ত হবে এবং যারা অপরাধী তাদের বিচারও হবে। তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য বা তাদেরকে শাস্তির আওতায় না আনার জন্য যে প্রবল প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশে দেখা যাচ্ছে, নেপালে কিন্তু সেরকম কিছুই ঘটেনি। আপনারা অমিলগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, মিলগুলোও নিশ্চয়ই বুঝতে পারছেন। পরিকল্পনা বা নীল নকশা একই ছিল, হয়তো সেখানে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগের যে দৃঢ়তা তার কারণে পুরোপুরি নীল নকশাটা সফল হয়নি, এবং সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সমস্ত দৃঢ়তা দিয়ে এই দায়িত্বটা নিয়ে নেওয়ার কারণে নেপালে এই নীল নকশা পুরোপুরি হয়তো সফল হয়নি, যেটি বাংলাদেশে সফল হয়ে গেছে। দেশকে ধূলিসাৎ করা, দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করে দেওয়ার যে নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল, যেখান থেকেই হোক, অতলান্তিক সাগরের পাড় থেকে যদি হয়েও থাকে, তাহলে বাংলাদেশে সেটি সম্পূর্ণভাবে সফল হয়েছে। এবং সফল হয়েছে কারণ আমাদের সেনাবাহিনীর যে দৃঢ়তা, সেই দৃঢ়তার ছিটেফোঁটাও আসলে নেপালের সেনাবাহিনীর দৃঢ়তার ধারে কাছেও নেই। এবং আমাদের দেশে বিচার ব্যবস্থাকেও ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। মব সন্ত্রাসীরা বাংলাদেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং সেখানে সেনা প্রধানের এক নীরব দর্শকের ভূমিকা আমরা দেখেছি। শুধু সেটি তো নয়, সেনা প্রধান প্রথম থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, এবং যেটি প্রথমেই বললাম, লুট তরাজ অগ্নিসংযোগ, মার ধর, ছিনতাই, রাহাজানি, গলা কাটা, রক কাটা, পাথর থেতলে মারা, সমস্ত ধরনের অনাচার অবিচারের জন্য সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এবং যারা এসব করেছে তাদের পাশে পাশে থেকে তিনি এই সরকারকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে দিয়েছেন। দর্শক, সেক্ষেত্রে নেপাল এবং বাংলাদেশের অমিলগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে মিলটি কিন্তু খুব একটা স্পষ্ট। মিলগুলো যেমন খুব স্পষ্ট, অমিল কিন্তু প্রধানত একটি, সেটি হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা। এবং বাংলাদেশের আজকে যে দুর্দশা, বাংলাদেশ যে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, সেখানে যদি এককভাবে কাউকে দায়ী করা যায়, তাহলে তিনি বাংলাদেশের সেনাপ্রধান। এটা ভুলে গেলে চলবে না।